দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর এখন সবার নজর আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মাঠ কতটা মসৃণ করা হয়েছে? অন্যদিকে যারা অনলাইনে লেখালেখি করছেন তাদের নিরাপত্তা দিতে সমস্যা কোথায়? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংস্থা ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন আশিক মাহমুদ। ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে কি করা প্রয়োজন? সমান সুযোগ নিশ্চিত করতে হলে কি করা দরকার? এরই মধ্যে বিএনপির তরফ থেকে নির্বাচন কমিশনে গিয়ে এটি করার জন্য বেশ কিছু দাবিও তুলে ধরা হয়েছে। হান্নান শাহ, কি করা দরকার আসলে? আসন্ন সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনগুলিতে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটি প্রার্থী, তারা কাউন্সিলরই হোক বা মেয়রই হোক, তারা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারেন। তাতে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হবে না, প্রশাসন থেকে কোনো প্রকার হয়রানি করা হবে না এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে কোনো নির্বাচনে কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করে তারা তো ভোট চাইতেই পারবে না, সেখানে সমস্যাটা মানে এই আশঙ্কাটা কেন হচ্ছে? এই জন্য হচ্ছে যে যারা বর্তমানে সরকারি দলে নন, অর্থাৎ বিরোধী দলে আছেন, অনেক কাউন্সিলর বাড়িতে নিরাপত্তা বাহিনীর লোকজন হানা দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। এমনকি কোনো কোনো জায়গায় প্রশাসনের ব্যক্তিরা ভোটারদের ধমকাচ্ছে এবং যারা কাউন্সিলর তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এর থেকে পরিত্রাণের লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনেকগুলি দাবি দেওয়া তুলে ধরেছি। তার মধ্যে অন্যতম হলো যে নির্বাচনের অন্ততপক্ষে 7 দিন আগে সেনাবাহিনীকে নিয়োগ করা হোক, কারণ সেনাবাহিনীর প্রতি এখনও লোকজনের আস্থা আছে যে তারা নিরপেক্ষ। কিন্তু বর্তমান সরকারের অধীনে অন্য যে সকল নিরাপত্তা বাহিনী আছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাদের প্রতি কিন্তু জনগণের আস্থা নাই বলেই বিশ্বাস করি। সেনাবাহিনী যদি না থাকে তাহলে কি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে না? এখন পর্যন্ত যে আলামত আমরা দেখছি, সেখানে নির্বাচন কমিশন, যাদের প্রধান দায়িত্ব হলো এই নির্বাচনটি সুন্দরভাবে করার, সঠিকভাবে করার, তারা সেরকম কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, এখন পর্যন্ত অনেক ক্যান্ডিডেট তারা বাড়িতেই থাকতে পারছেন না। ধন্যবাদ। আজকেই একজন আমার কাছে এসেছেন, উনি নমিনেশন পেপার সাবমিটের আগে বাড়িতে থাকতেন, সুন্দর, কোনো অসুবিধা ছিল না। যেই নমিনেশন পেপার সাবমিট করেছেন, এখন তার বাড়িতে ঘন ঘন নিরাপত্তা বাহিনীর মানুষজন যাতায়াত। ধন্যবাদ আপনাকে। এইভাবেই বিভিন্ন জায়গায় হয়রানি। ধন্যবাদ আপনাকে। জিনাত হুদা ওয়াহিদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে প্রশ্নটি আপনি শুরুতেই করেছেন যে মাঠটি মসৃণ করা হয়েছে কিনা, সেই প্রশ্নটি কেন উঠছে সেটি হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন। মাঠ মসৃণ কি মসৃণ নয় সেটি কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠানের ভেতর দিয়ে প্রমাণিত হবে। নির্বাচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবার আগেই যদি আপনি প্রশ্ন তুলেন যে মাঠ মসৃণ কি মসৃণ নয়, তাহলে তো সেই নির্বাচনে যাবারই বা যৌক্তিকতা কোথায়? যারা যাচ্ছেন তারা তো তাহলে বুঝে শুনেই যাচ্ছেন কিনা, সেই প্রশ্নটি একটি বিরাট প্রশ্ন। আমি সেই প্রশ্নটি একটি বিরাট প্রশ্ন, আমি এই কারণেই বললাম আলামত এবং মেরামত।
যেই দেশে দিনের পর দিন কি বলে অবরোধ এবং হরতাল হয়েছে এই বর্তমান সরকারকে হটিয়ে দিবার জন্য, সেখানে বহু আলামতের কথা আমরা শুনেছি, সেই আলামতকে আবার এখানেও টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর মেরামতটি কিভাবে হবে সেটি তো একটি বিশাল প্রশ্ন। আমি শেষ করছি, বিএনপি যে দাবি করছে এটার কি তাহলে কোনো যৌক্তিকতা নেই? আমি যৌক্তিকতার বিষয়টি আরেকটি আর বাস্তবতার বিষয়টি আরেকটি। অবশ্যই বিএনপি দাবি করতেই পারে, তারা যদি মনে করে, আমি বলছি তারা যদি মনে করে যে তাদের জন্য, দেখেন লেভেল প্লেইং ফিল্ড এটা আসলে একটা ওয়েস্টার্ন কনসেপশন, একটা বড়োড কনসেপশন আমরা ধার করে নিয়ে এসেছি এবং আমরা বুঝি না বুঝি আমরা কিন্তু সেটাকে অন্ধের মতো ফলো করছি। এটা কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে কি আছে না সেটি সময়ে, আমি মনে করি সময়ের প্রয়োজনে সেটা, কারণ লেভেল প্লেইং ফিল্ড যদি সত্যিকার অর্থেই যদি বাস্তবতার কথা বলেন তাহলে সমান সুযোগ তো তাহলে দুটো দলকেই দিতে হবে। দুটো কেন, বিএনপি, আওয়ামী লীগ সহ অন্য যে সকল দল আছে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। যদি আপনি বলেন, আমি আসি, আপনি যদি দিনের পর দিন হরতাল অবরোধ করেন, আপনি যদি পরীক্ষা দিতে না করেন, আপনি যদি বার্ন ইউনিটে এতগুলো মানুষের কান্নার স্বর বজায় রাখবেন, আর তারপরে যদি আপনি বলবেন মাঠটি মসৃণ নয়, তাহলে সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড থাকবে? সেই প্রশ্ন কি আমরা উঠতে পারবো না? আমার বাচ্চা দিনের পর দিন স্কুলে যেতে পারলো না, এখন আমরা সিটি নির্বাচনের নাম করে আবার আমরাই ফিরে যাচ্ছি সেই সরকারের অধীনে, যেই সরকারকে ফেলে দেবার জন্য দুদিন আগে আমি এত উচ্চ কণ্ঠ ছিলাম, এত আলামত আমি আমার হাতে দেখালাম, সেই আলামত নিয়ে আজকে আমি আবার সেই সরকারকেই বলছি যে তোমরা সব কিছু সমান। ধন্যবাদ আপনাকে। পুরো বিষয়টা প্যারাডক্সিক্যাল নয় কি? এটি আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে যাই, তারা কি ভাবছেন বিষয়টাতে। শুরুতেই মাঝামাঝি একজন ডান দিকে। হ্যাঁ, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আসলে সরকার আন্তরিক কিনা? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় না এখনো আন্তরিকতা আছে। জিনাতুদা ওয়াহিদ বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা উঠছে, এটা কেন উঠছে, এটাই একটা প্রশ্ন। এটা এখন আমি দেখতেছি যে চিটগং, কয়েকদিন আগে আমাদের এক মন্ত্রী মহোদয় বলেছেন, আমি নাম বলবো না, যে যেভাবে হোক নির্বাচনে জিততে হবে। তাহলে তো এখনই আলামত দেখা যাচ্ছে যে এখানে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার আদৌ সম্ভাবনা নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে। জি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে কার্যক্রম পরিচালনা করছে তাতে আমাদের মনে হয় না যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী আইন ভঙ্গ করেছে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় এবং উত্তোলনের সময়। সে ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো নির্বাচন কমিশন সরকার সমর্থিত দুজন প্রার্থীকে শোকজ করেছে। জি, কিন্তু এরপরও আমার কাছে মনে হয় না যে এই নির্বাচন কমিশন সেভাবে সরকার সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবারও ফিরে আসবো, প্যানেলে আসি। সারা হোসেন। আমি আমার আরেকজন প্যানেলিস্টের কথার সূত্র ধরে একটু কথা শুরু করতে চাই। উনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে একটা পাশ্চাত্য থেকে আমদানি করা একটা কনসেপ্ট। আমার বেশ কষ্ট লাগলো এটা শুনে, কারণ গণতন্ত্রই তো পাশ্চাত্য থেকে, গ্রিস থেকে আমদানি করা একটা কনসেপ্ট। তাহলে হয়তো জাতীয় সংসদের ব্যাপারটা, এরকম করে একটা গঠন করা জাতীয় সংসদ, এটাও কিন্তু বটতলা থেকে আসেনি এবং বাঙালি ঐতিহ্যের কোনো ব্যাপার এখানে নেই, এটাও আসছে পাশ্চাত্য থেকে। তা আমি নিশ্চিত যে উনিও চাইছেন না যে এগুলো আমরা ফেলে দিই, পাশ্চাত্য থেকে আমদানি করা হয়েছে। এবং এরকম আন্তর্জাতিক আমরা একটা যে পৃথিবীর মধ্যে বাস করছি। আপনার কি মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি আছে? না, আমি সেই জন্য এটা নিয়ে শুরু করছি যে লেভেল প্লেইং ফিল্ডের কনসেপ্টটা আমরা যে কেন ফেলে দিব আমি আসলে বুঝতে পারছি না, এবং একজন শিক্ষিত ব্যক্তি কেন এরকম কথা বলবেন সেটা আমার কাছে একটু অবাক লাগছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই, আমার মনে হয় প্রশ্নের জবাবটা আমরা দিতে পারি, রাদার দেন এরকম একটা অবস্থান নেওয়া যে আমি জবাবই দেব না, বলেই দিব যে আপনার জবাবের কোনো ভিত্তি নাই। সেটাই তো আমি ওটার জবাবই দিচ্ছি যে আমরা যখন দেখি যে আমরা একটা কনসেপ্ট আসলে ঠিক মতো উঠাতে পারছি না বা আমরা মেনে চলতে পারছি না কোনো মাপকাঠি, তখনই আমরা বলে ফেলি যে ওই মাপকাঠি আমাদের জন্য প্রযোজ্য না। এখন আমরা বাঙালি ঐতিহ্যের কথাই বলবো, এখন আমরা কোনো মাপকাঠির কথা বলবো না। কতটুকু উনি যে হান্নান শাহ সাহেব এখন যে কথাগুলো বললেন, উনি যে তথ্য নিয়ে আসছেন আমি ওই তথ্য সম্পর্কে ওরকম করে জানি না, কিন্তু আমার মনে হয় যে দুটো দাবি অন্তত রাখা যেতে পারে। উনি যে কথাগুলো বললেন যে পুলিশের ভূমিকা যাতে এখানে একদম
কিছু বলিনি এখন, আপনি যে তালিকা দিচ্ছেন। পুলিশের ভূমিকা অবশ্যই নিরপেক্ষ থাকা দরকার, এবং সেটা কতদূর নিরপেক্ষ থাকবে, কেউ অপরাধ করে থাকলে অবশ্যই সেই ব্যাপারে তদন্ত চলবে, ওটা উনি বলতেই পারেন না যে তদন্ত বন্ধ করে দেওয়া হোক বা কোনো ধরনের বিচার করা হবে না। কিন্তু যেইভাবে মামলাগুলো আনা হয় মানুষের বিরুদ্ধে, সেগুলো কতদূর আসলে ভিত্তি আছে সেগুলো বোধহয় একটা দেখার ব্যাপার। এবং নির্বাচন যখন চলবে, যেটা অ্যাগেন প্রফেসর ওয়াহিদ যে কথাটা বললেন যে একটা পক্ষ আসছে নির্বাচন করতে, হরতাল অবরোধ 2 মাস ধরে 3 মাস ধরে চালিয়েছে সবার উপরে, একটা জুলুমি চালিয়েছে, তারপর হঠাৎ কিছুদিন শিথিল রেখে নির্বাচন করবে, পরবর্তীতে যে শুরু করবেন আমরা জানি না। সরাসরি সেই প্রশ্নটা আসেন যে আসলে সেটার কোনো ঘাটতি আছে কিনা, বা বিএনপি বা অন্য প্রার্থীরা কি করা দরকার, কি করতে পারে সেটার জন্য? বিএনপি কি করতে পারে আমি জানি না, বিএনপি বলবে, কিন্তু আমরা মনে হয় আমরা নাগরিকরা কি করতে পারি সেই কথাটা আমাদের কথা বলা উচিত। নির্বাচন কমিশনের এখানে তো একটা স্বাধীন ভূমিকা পালন করতে হবে, যেটা আমরা সবাই ঢাকার বাসিন্দা যেটা দেখলাম যে নির্বাচনের কথাটা যখন আসলো তারপর থেকে অনেকগুলো বিলবোর্ড শহরব্যাপী উঠে গেল। বেশ কিছুদিন ধরে মনে হলো যে নির্বাচন কমিশন কিছু দেখেও না, শুনেও না, জানেও না। কিছুদিন পরে যখন মিডিয়াতে এটা আসা শুরু করলো, তারপর ওনাদের কাছ থেকে একটা অ্যাকশন পাওয়া গেল। এখন আসলে আমরা নাগরিকদের পক্ষে কতদূর সোচ্চার হব, কতদূর আমরা বলবো যে নির্বাচন কমিশনের একটা স্বাধীন ভূমিকা আমরা দেখতে চাই। পুলিশ যে ধরনের ঘটনাগুলো চালাচ্ছেন, এখন আমরা যেগুলো নিয়ে কিছু শুনছি হান্নান শাহ সাহেবের কাছ থেকে, ওগুলো নিয়ে আসলে পুলিশ কোনো স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা নেবে নাকি তারাও হুকুমের উপরে চলবে? আপনাকে আবার বলতে চাচ্ছিলাম, যেহেতু আমার প্রসঙ্গ টেনে বলা হয়েছে, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে দেখেন, ওয়েস্টার্ন মডেল ফলো করতে হবে, এটি আমি বিরোধিতা করছি নয়। স্বয়ং কার্ল মার্কস থাকে, আমি একেবারে একাডেমিক জায়গা থেকে, যেহেতু একাডেমিক প্রশ্নটি এখানে উঠেছে, গণতন্ত্র কেন, গণতন্ত্র, সেকুলারাইজেশন, লিবারালাইজেশন সবগুলোই হচ্ছে পাশ্চাত্য কনসেপশনস বা ফেনোমেনা, এবং এই ফেনোমেনাগুলো কোনোভাবে কোনো একাডেমিক জায়গায় কোনো বিতর্কের ঊর্ধ্বে নয়, এবং পাশ্চাত্যের কোনো কনসেপশনকে অন্ধের মতো অনুকরণ করে মডেল হিসাবে নিতে হবে এমন কোনো তত্ত্ব কথা পৃথিবীর কোনো বইতে লেখা নেই। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শক আরেকজন মাঝামাঝি। হ্যাঁ, এই সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থী কি সমান সুযোগ পাচ্ছে? সব প্রার্থী কখনোই সমান সুযোগ পাবে না, কারণ সরকার দল একটা লিভিং প্লেজিং কখনো করবে না, আর বিরোধী দল যদিও পায়, পুরোপুরি পায়, তাও তারা অস্বীকার করবে, এবং অস্বীকার করার প্রবণতা এখন থেকে না, অনেক আগে থেকে আসছে, সেটা যে দলে বিরোধী দল হোক। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। শাহজাহান খান, এই প্রশ্নটি আসছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। আমি এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে বলতে চাই, এইটা যেমন পাশ্চাত্যের গণতন্ত্র, পাশ্চাত্যের আরও অনেক কিছু, পাশ্চাত্যের না, বহু দেশের অনেক কিছু ধার করেই আমরা কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের এগুলো চলে। এটা আমাদের দেশে না, সব দেশে এর প্র্যাকটিস করে। প্রশ্ন হলো যে গণতন্ত্র, আমরা এর সংজ্ঞা জানি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, কিন্তু আজকে বিএনপি আর জামাত গণতন্ত্রকে করে ফেলেছে অফ দ্য টেররিস্ট, বাই দ্য টেররিস্ট, ফর দ্য টেররিস্ট। সন্ত্রাসীদের জন্য এখন গণতন্ত্র হয়ে গেছে। ওনারা পেট্রোল বোমা মেরে মানুষ মারবেন, হত্যা করবেন, 12 মিনিটে লক্ষ লক্ষ মানুষ, 12 মিনিটে সিটি কর্পোরেশন নির্বাচন সমান সুযোগ। আমি আসবো, কারণ এটা নিয়ে একটা ভালো বিতর্ক তুলেছেন, তো সেই জন্যই বললাম। তো আমি মনে করি যে সিটি কর্পোরেশনের নির্বাচন খুব ভালোই হবে। ওনার বিএনপি এবং 20 দলীয় জোট, আপনি সবাই সমান সুযোগ কি করে পাবে? যার বিরুদ্ধে হত্যা মামলা আছে, যার বিরুদ্ধে বোমাবাজির মামলা আছে, সে কি করে আপনার ইয়েটা পাবে, একই সুযোগ পাবে? সে যতক্ষণ পর্যন্ত জামিন না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বাইরে যদি ক্যাম্পিং করতে যায়, পুলিশ তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই, এটাই স্বাভাবিক। আইনের যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে কিন্তু আপনার নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা যেটা মনে করি, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করণীয় নির্বাচন কমিশন সেটা করবে, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। তবে আমি আশঙ্কিত, আমাদের হান্নান ভাইরা দুদিন পরে বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই, সুতরাং আমরা নির্বাচন বর্জন করলাম, এই কথা বলে ওনারা কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা 90% আমি মনে করি। তবুও 10 ভাগের মধ্যে ওনারা থাকেন যদি, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। সম্ভাবনা আছে নাকি সেরকম? সেমন কোনো সম্ভাবনাই নেই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করতে পারি যে এ পর্যন্ত বাংলাদেশে যে কয়টা সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই বর্তমান সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দল জিতেছেন। কিন্তু জেতার পর ওই সকল মেয়র সাহেবরা এখন কোথায়? জেলের ভিতরে। আরেকটা কথা বলতে চাই, গণতন্ত্রের সংজ্ঞা আমার পাশে বসা একাডেমিক বিষয়, আমি যাচ্ছি না, একটা মিনিট ভাই আমাকে দেন। সংজ্ঞা তো শুনলাম, কিন্তু আমরা কি প্র্যাকটিস করেছি?
জাতীয় নির্বাচনে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে এখন হান্নান শাহ, এখানে বিষয় আপনি বলছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন, হান্নান শাহ, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে আপনাদের ফিরে আসার তেমন কোনো সম্ভাবনা নাই আপনি বলছেন। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা বলছেন, এটা কি আপনাদের কথার কথা? তাহলে এটা কথার কথা নয়, এটাই বাস্তবতা। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি আপনার সাথে একমত, যদি কেউ খুন করে থাকে, কেউ আগুন দিয়ে থাকে, তার বিরুদ্ধে যদি মকদ্দমা চালু হয়ে গিয়ে থাকে, মকদ্দমা কখন চালু হয়? যখন চার্জশিট, এখানে বিজ্ঞ আইনজীবী আছেন, চার্জশিট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত চার্জশিটই দেওয়া হয় নাই। হান্নান শাহ এবং 40 জন পুরোনো পল্টনে মিউনিসিপ্যালিটির গাড়িতে আগুন দিয়েছে, আমার নামে কেস হয়ে গেছে। আরও অজ্ঞাত 400। আর এখন এই নির্বাচনকে কেন্দ্র করে ওই অজ্ঞাত 400-এর বিরুদ্ধে পুলিশ পাঠিয়ে দিচ্ছে। ওই অজ্ঞাতদের মধ্যে আমাদের ক্যান্ডিডেট এখন ব্যারিস্টার একজন আছেন। আমি এটুকু শুধু বলতে চাই, যখন অভিযোগ থানায় করা হয়, তখন যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় অথবা সন্দেহভাজন, তাদের বিরুদ্ধে তাই না প্রশাসন ব্যবস্থা নেবে, এটাই বাছাই করে নেবে, এটা অন্যায় না। আচ্ছা হান্নান শাহ, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি। এখন মানে আজকে এই মুহূর্ত পর্যন্ত যে অবস্থা আছে সিটি কর্পোরেশন নির্বাচনে, এই পরিস্থিতি যদি থাকে, তাহলে তো বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন করবে, তাই না? নাকি? দেখুন, গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশে যেখানে নির্বাচন প্রচার চালু আছে, আমাদের দেশে কিন্তু উদাহরণ আছে যে জেলখানায় বসেও নির্বাচন করে তারা পাশ করেছে, কারণ তারা পপুলার। স্বৈরাচারী সরকার তারা সবসময় চেষ্টা করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে। আমি এই সরকারকে স্বৈরাচারী বলতে চাই না, তো এই সরকারের পার্টনার অবশ্যই সর্বজন স্বীকৃত স্বৈরাচার। তাই এই স্বৈরাচারের কাছ থেকে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করবো, আমি করি না। তবে প্রতিকূলতার মধ্যেও বিভিন্ন জায়গায় আমরা জয়লাভ করেছি। এইখানে ইনশাল্লাহ জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করবে। আমাদের শাহজাহান খান, এই যে সমান সুযোগ নিশ্চিত করার জন্য কোনো ঘাটতি কি তাহলে নাই? কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ। এবং ওনারা যে সমস্ত দাবি তুলেছেন, আমি আশা করি যেগুলো ন্যায্য সেগুলো সম্পর্কে নির্বাচন কমিশন অবশ্যই বিবেচনা করবে। তবে একটা কথা না বললেই নয়, এই যে 153 জন যে নির্বাচিত হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এই ধারাবাহিকতা আমরা ধারাবাহিকতা রক্ষা করেছি। ওনারা শুরু করেছিলেন 1996 সালে 46 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তখন কিন্তু আমরা স্কুল পড়াই নাই, প্রিজাইডিং অফিসার বানি নাই, ভোটারদের পায়ের রক কাটি নাই, এবং আমরা 46 জন 40% এবার ভোট দিয়েছে, ওনাদের সময় দিয়েছিলেন 26%। তারপরেও তো ওনারা নির্বাচন। আপনাদের দাবি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। একটা মিনিট যদি বলতে দেন, এই মধ্যেই মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সামনে একটা ভুল তথ্য তুলে ধরেছেন। আমরা যে নির্বাচন করেছিলাম, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল এটা সংবিধান রক্ষার নির্বাচন, সেইভাবে 3 মাসের মধ্যে আবার নির্বাচন দিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন। এখন আপনারা বলছেন 5 বছরের জন্য। আর জ্বালাপোড়াও 173 দিন হরতাল করেছেন, ব্যাংক লুট করেছেন। ধন্যবাদ আপনাকে হান্নান শাহ। আমরা সেই আগের প্রশ্নটা আজকে আমাকে বলতে দেন। আচ্ছা শেষ করেন আপনি। আচ্ছা, আজকে আমরা এখানে এসেছি, ওই ঘাটতে থাকবেন, আপনাদের দুর্গন্ধ অনেক বেরোবে, আমাদেরও হয়তো কয়েকটা বেরোবে। আসুন এই আসন্ন নির্বাচন নিয়ে কথা বলি, এটাকে কি করে সফল করা যায় সেই সম্বন্ধে কথা বলি। এইখানে আমি ধন্যবাদ আপনাকে শাহজাহান খান। ইলেকশন কমিশন যাই কিছু করুক না কেন, অতীত আমরা দেখেছি, এইচ.টি. ইমাম সাহেব বলেছেন ইলেকশন কমিশন যাই কিছু করেন না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে তারা জাতীয় নির্বাচন কি করেছেন এইচ.টি. ইমাম সাহেব নিজেই সেটা স্বীকার করেছেন। তারপর আর কোনো কথা থাকে না। তথ্য উনিও কিন্তু ভুল তথ্য দিয়েছেন, না একটু না বললেই নয়, উনিও কিন্তু ভুল তথ্য দিয়েছেন। সেই তথ্যটি কি? উনি বলেছেন যে সংবিধান রক্ষা, আপনারা সংবিধানের নতুন একটা বিষয় সেদিন এনেছিলেন, সেটি হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনের দাবি তুলেছিল শেখ হাসিনা। কেন তুলেছিল? মাগুরাতে যে নির্বাচনের চেহারা আমরা দেখেছিলাম, তার জন্য সারা বাংলাদেশে আরেকটা শেষ করি। এবং তারপরে সেই নির্বাচনে আমরা কিন্তু একটা নির্বাচনের সংবিধান সংশোধনের পরে যখন নির্বাচন হয়, তখন কিন্তু নির্বাচনটা সাথে সাথে করতে হবে। ব্যারিস্টার এখানে আছেন। আর একটা জিনিস হলো যে আমরা কিন্তু সংবিধান সংশোধন করেছি এবং সেই সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হয়েছে এবং 5 বছর নির্বাচনের মেয়াদ। ধন্যবাদ শাহজাহান খান। আমি আপনাদের কাছে আবারও আসবো, তবে দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্ন করবেন নাজনীন নাহার। ব্লগারদের নিরাপত্তা দেয়া যাচ্ছে না কেন? ব্লগারদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কেন? সম্প্রতি 5 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে 2 জন ব্লগার খুন হয়েছেন এবং একই কায়দায়। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। এবং সর্বশেষ ছিলেন ওয়াশিকুর রহমান, তিনি খুন হয়েছেন ঢাকার রাস্তায়। যদিও শেষ পর্যন্ত 2 জনকে আটক করা সম্ভব হয়েছে, এলাকাবাসী আটক করে দিয়েছেন পুলিশের হাতে। সারা হোসেন, আপনাকে কাছেই আসি। আপনি ফ্রিডম অফ স্পিচ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলেন। ব্লগারদের নিরাপত্তা আসলে দেওয়া যাচ্ছে না কেন? এটা কি খুব সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, অত্যন্ত সিরিয়াস। আর এখানে মেবি আপনার সাথে একটু যোগ করা উচিত যে শুধু ব্লগারদের না, ব্লগার তো অনেকেই আছেন অনেক বিষয় নিয়ে ব্লগ লিখেন, মানে অনলাইন ওনারা লেখালেখি করেন। কিন্তু যাদের উপর আক্রমণ হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, তারা লেখালেখি করছেন, কিন্তু তারা মুক্ত চিন্তা নিয়ে লেখালেখি করেন এবং ধর্ম নিয়েও লেখালেখি করেন এবং কেউ গঠনমূলক, কেউ অন্যভাবে সমালোচনায় লিখছেন। এটার জন্যই মনে হচ্ছে তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই দুজন, এই সাম্প্রতিক যে 2টা ঘটনা, অভিজিৎ এবং তারপরে ওয়াশিকুরের যে ঘটনাগুলো ঘটেছে, তার আগে আমরা জানি 2 বছর আগে রাজীব হায়দারেরও খুন হলো। সেই বিচারটা অবশ্যই বিচারাধীন অবস্থায় আছে। এবং তার আগে আপনি শুধু ব্লগারদের আলোকে যদি জিনিসটা না দেখেন, লেখক বা মুক্ত চিন্তার ব্যাপার যারা করেন, যারা ধর্ম নিয়ে কিছু প্রশ্ন তুলেন, এর আগে হুমায়ুন আজাদের ব্যাপারটা আমরা জানি, এরকম একটা ঘটনা ঘটেছে, তাকে কুপিয়ে মারার চেষ্টা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে তদন্তগুলো কেন এরকম করে পড়ে আছে, কেন শেষ হচ্ছে না? হুমায়ুন আজাদের বিচারটা আপনারা জানেন, এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। রাজীবের একটা বিচারাধীন আছে, কিন্তু শেষ হয়নি। অভিজিতের ঘটনাটা সবচাইতে মারাত্মক, যে সবার সামনে, বইমেলার সামনে, অপরাজেয় বাংলার সামনে ঘটনাটা ঘটলো। এত মানুষ ছিল, পুলিশ 500 গজ বেশি দূর ছিল না, কিছুই করতে পারলো না। সমস্যাটা তো সেই জায়গায় যে যাদের দায়িত্ব আমাদের জীবন রক্ষা করার, মূলত পুলিশ বাহিনী, তাদের এখানে সেরকম কোনো সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না। এবং কিছুক্ষণ আগে আমরা অনেক আলাপ করলাম যে না, পুলিশ যেখানে একটা মামলা হচ্ছে, পুলিশের ঝাঁপিয়ে পড়তে হবে, সাথে সাথে গ্রেফতার করতে হবে, সাথে সাথে তদন্ত করতে হবে। আমাকে যেহেতু সাক্ষী রাখা হয়েছে এই ব্যাপারে, 2 পক্ষই, হান্নানশা ভাই এবং শাহজাহান ভাই, 2 জন আমাকে সাক্ষী রেখেই বললেন যে ব্যারিস্টার আছে, আমরা বলছি এই হয় আইনের ক্ষেত্রে। আমি অবশ্যই বলতেই বাধ্য যে আমরা তো আইনের সেরকম করে সঠিক প্রয়োগ কিন্তু অনেক জায়গায় দেখছি না। দেখছি যে ঘটনাটাতে একটা ফলাফল চাওয়া হচ্ছে, সেখানে অনেক ধরনের চাপ থাকছে উপর থেকে, অনেক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যে হ্যাঁ, এখন একে ধরে নিয়ে আসো। মামলায় নাম লিখে দেওয়া তো কোনো ব্যাপারই না। আজকে আমি আপনার বিরুদ্ধেও মামলা লিখে দিতে পারি, কালকে যদি আমার ক্ষমতাসীন কেউ আমার পিছনে থাকে, আপনাকে গ্রেফতার করতে পারবো। কিন্তু ব্লগারদের ব্যাপারটা বলি না, আমি সেজন্যই বলছি যে যখন রাষ্ট্র কিছু চাইছে, তখন কিন্তু একটা ফলাফল চাইলেও নিয়ে আসতে পারছে, অনেক সময় ভুল ফলাফলও নিয়ে আসতে পারছে। কিন্তু ব্লগারদের ক্ষেত্রে বা লেখকদের ক্ষেত্রে আমরা কি দেখি, যে সেরকমভাবে কিন্তু সক্রিয় কোনো ভূমিকা পাওয়া যাচ্ছে না এবং নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে না। এবং এখানে একটা প্রশ্ন, কেউ যদি বলতে চান যে তারা ধর্মের বিরুদ্ধে লেখালেখি করছেন, ধর্ম নিয়ে প্রশ্ন লিখছেন, তাহলে তো আসলে ধর্মে ওনাদের বিরুদ্ধে অনেক কিছু বলা আছে, যে তাদের কিছু হয়ে যেতে পারে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে সবার কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একদম নিশ্চিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব যে আমার মত যেরকমই হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কারো কোনো ক্ষতি করছি না, আমার তো সেই মত প্রকাশের স্বাধীনতা থাকবে। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ সারিতে একজন হাত তুলেছেন দর্শক। আমি মাননীয় সারা হোসেন এবং মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে মুক্ত চিন্তার দোহাই দিয়ে ধর্মকে ব্যঙ্গ করে এই ধরনের ব্লগে লেখালেখি করা, এ ব্যাপারে তাদের শাস্তির ব্যাপারে আমাদের সংবিধান কি বলে এবং রাষ্ট্র তাদের ব্যাপারে কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। সারা হোসেন, আপনার কাছেও একই প্রশ্ন, খুব সংক্ষেপে যদি জবাব দেন, এরপরে শাহজাহান খান আপনার কাছে আসবো। অবশ্যই। আমাদের সংবিধান তো মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতার ব্যাপারটা সেখানে আছে এবং সেখানে যেটা বলা আছে যে বাক স্বাধীনতা একদম অ্যাবসলিউট না, সব ক্ষেত্রে চলবে না, সেটা কিছু ক্ষেত্রে খর্ব করা যায় এবং আইন অনুযায়ী খর্ব করা যায়। কিন্তু যে আইনটা থাকবে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য অথবা সীমিত করার জন্য, সেটাও যৌক্তিক হতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন যে কারো মত প্রকাশের জন্য কারো যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে,
অনুভূতিতে আঘাত লাগে, এটা নিয়ে কিছু করার আছে কিনা। এই ব্যাপারে আইনগুলো আছে, কিন্তু আমি আপনার কাছে একটা পাল্টা প্রশ্ন রাখতে চাই। কেমন ব্লগ পড়তে হলে, ব্লগ তো আকাশ থেকে বৃষ্টির মতো আপনার মাথার উপর তো পড়ছে না। ব্লগ পড়তে হলে আপনার ইন্টারনেটে ঢুকতে হচ্ছে, একটা সাইটে যেতে হচ্ছে, খুলতে হচ্ছে, পড়তে হচ্ছে। আপনার যদি পছন্দ না লাগে, আপনার তো পড়ার কোনো প্রয়োজন নেই। সেটা কি হয় না? দেখি আমি ওনার কাছে আবার ফেরত যাই। আপনি কোনো এই কথা প্রসঙ্গে আপনি কোনো উত্তর দেবেন? সেটা হচ্ছে যে আমি নিয়মিত ব্লগ পড়ি। আমার কথা হচ্ছে যে ব্লগে একটা মানুষ লেখার পরে সেটা ফেসবুকে শেয়ার হয়ে যাচ্ছে, সেটা টুইটারে চলে যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। এতে করে মানুষ কিছু জনমনে বিদ্বেষ বাড়ছে, ধর্মীয় বিদ্বেষ বেড়ে যাচ্ছে, সমাজে শান্তি বিঘ্ন করছে। তো এটা কি আমাদের রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, সমাজের জন্য এটা কি ক্ষতিকর নয়? ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, এটা কি ক্ষতিকর? আমরা এ পর্যন্ত ব্লগার যে কয়জন নিহত হয়েছে তাদেরকে আমরা তাদের হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারলেও মানুষের সচেতনতা এখন বৃদ্ধি পেয়েছে এবং জনগণ যখন এই সমস্ত হত্যাকাণ্ড বা এই সমস্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে, জনগণ কিন্তু এখন বিভিন্ন সন্ত্রাসীদের ধরিয়ে দিচ্ছে। যেমন ইতিমধ্যে যে লাস্টে যে আশিকুর রহমান নিহত হলো, তাদের কিন্তু ধরে ফেলেছে। এখন কিন্তু মূলত এগুলো বেরিয়ে আসবে যে কারা কারা এইটা করেছে, এই সমস্ত হত্যাকাণ্ডগুলো করেছে, বেরিয়ে আসবে। তবে আমি একটা ব্যাপারে বলতে চাই, আমি একজন মুসলমান হিসাবে অবশ্যই কোনো ধর্মকে, যে কোনো ধর্মই হোক না কেন, আমার ইসলাম ধর্ম হোক, অন্য ধর্ম হোক, সেই ধর্মকে অনুভূতিতে আঘাত করার কিন্তু আমি কারো অধিকার আছে বলে আমি মনে করি না। এবং এখানে একটি আইন আছে দেশে, যে যারা কোনো ধর্মকে ইয়ে করবে, অর্থাৎ তার মানে কি বলে এটাকে ব্যঙ্গ করবে, সেই ব্যঙ্গ করার বিরুদ্ধেও কিন্তু আইন আছে। যেমন আপনি পরিষ্কার দেখেন আমাদের সরকার লতিফ সিদ্দিকের মতো লোককে গ্রেপ্তার করে এখনো কারাগারে রেখেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা ব্যবস্থা নিয়েছে। সুতরাং ব্লগার হলেই যে আমি ধর্মের বিরুদ্ধে, যে কোনো ধর্ম, আমি শুধু ইসলাম ধর্মের কথা বলছি না, যে কোনো ধর্মে এটা করা। সুযোগ দিতে হবে। আমি আপনাকে বলি যে ধর্মের বিরুদ্ধে যদি কেউ লেখে, ঠিক আছে, আইন আছে, যদি কেউ কটূক্তি করে, সেটা আপনি বলছেন, লতিফ সিদ্দিকের উদাহরণ আপনি দিয়েছেন, কিন্তু কেউ যদি তার সেই মত প্রকাশ করে, সেই যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, তাকে প্রোটেক্ট করার ওই ভুল হবে। আমি আগেই বলছি যে আমি একটু চেষ্টা করলে ভুল বোঝাবুঝি হবে। এখানে বলতে চাই, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাটা দিত রাস্তায়, তার উপরে ঢিল মারত, তার অর্থ কি তাকে হত্যা করেছে? ধর্মে কোনো মানুষকে এভাবে হত্যা করার কোনো বিধান কোনো সূরায় নাই, আয়াতে নাই, কিচ্ছুতে নাই, হাদিসও নাই। সুতরাং যারা হত্যা করছে, এই হত্যাকারী রিয়েলি খুনি। সুতরাং তারা কোনো ধর্মের লোক বলে আমি বিশ্বাস করি না, ওরা হলো বেধর্মী। মানুষ হত্যা যারা করে তারা বেধর্মী। ধন্যবাদ আপনাকে। আবার জিনাত হুদা ওয়াহিদ, সমাজবিজ্ঞান পড়ান আপনি। আমি সমাজবিজ্ঞানের ছাত্রী হিসাবেই আসলে ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করি। দেখুন, সারা বিশ্বেই যে সামাজিক যে পরিবর্তনটা হয়ে গেছে, সেখানে আসলে মিলিট্যান্সি বা টেরোরিজম একটা গ্লোবাল কনসার্ন হয়ে গেছে। ভিন্ন মত, মুক্ত চিন্তা, ডিসিডেন্ট ভয়েস, এগুলো সারা পৃথিবীতেই চলেছে। এবং যদি আমি একটু ইতিহাসে ফিরে যাই, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের প্রিয় নবীজি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম এক ঈশ্বর, এক আল্লাহ তাআলার কথা বলে তিনি ইসলাম ধর্মকে নিয়ে আসলেন, তখন তিনিও কিন্তু একজন ডিসিডেন্ট ভয়েস ছিলেন। তিনিও কিন্তু একটা নতুন কথা বলছিলেন, যে কারণে তাকে তার জন্মস্থান পবিত্র মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে যেতে হলো। তিনি হিজরত করেছেন এবং পৃথিবীতে বহু সেই আমাদের পবিত্র, আমি যেটা বলছি যে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিখ্যাত তাত্ত্বিক কার্ল মার্কস বলেন, এরকম বহু উদাহরণ দেখানো যাবে যারা ভিন্ন মত বা মুক্ত চিন্তা করবার জন্য করেছেন। আমি সেই জায়গাটা আসছি, আমি শুধু ইতিহাসটা বললাম বোঝাবার জন্য, যে অনেকেই কিন্তু এইভাবে নিজের দেশ থেকে মাইগ্রেটেড হয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। কিন্তু এই জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে একজন ভিন্নমত প্রসঙ্গ নিয়ে আসছেন বলেই তাকে স্লটার্ড হতে হবে, তাকে জবাই হতে হবে, তাকে মেরে ফেলতে হবে, এটি কিন্তু কোনো ধর্ম, কোনো সমাজ, কোনো ব্যবস্থা এটিকে কিন্তু সাপোর্ট করে না। প্রফেসর ওয়াহিদ, আমি সেটাই বলছি, যেটা বলছেন যে ধরুন তাদেরকে রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কেন? সরকারের কি কোনো অবশ্যই ঘাটতি আছে? এই ক্ষেত্রে নিরাপত্তা দেবার সবচাইতে বড় দায়িত্ব নিঃসন্দেহে সরকারের। আমি অবশ্যই বলবো, পুলিশ প্রশাসন, যে দল যখন সরকারে থাকে, হুমায়ুন আজাদের প্রসঙ্গ এসছেন, তিনি যেভাবে আসলে হয়েছেন,
আফতাব আমাদেরই সহকর্মী প্রফেসর আফতাবও একেবারে আমাদের ফুলার রোডের বাসায় স্লটার্ড হয়েছে, এগুলো ঘটেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সমাজবিজ্ঞানী ছাত্রী হিসাবে, দেখুন ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, সমাজ যতদিন থাকবে, সমাজ ব্যবস্থা যতদিন থাকবে, ভিন্ন মত থাকবেই, কারণ প্লুরালিজম আমাদের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। শুধু এই জন্য বলতে চাচ্ছি, একটা কথা শেষ করতে চাচ্ছি, কিন্তু এটিকে যদি সত্যি আমরা যদি এই ব্লগারদের নিরাপত্তা দিতে চাই, তবে আমি মনে করি জনমত তৈরি করা, এই যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দর্শক সারিতে আবারও মাঝখানে যে একজন নারী যিনি হাত তুলেছেন। আমার মন্ত্রী মহোদয় এবং ম্যাম দুজনের কাছেই প্রশ্ন, যে আপনারা বলছেন যে ধর্ম নিয়ে কথা বলা যাবে না বা ধর্মকে এফেক্ট করে, সরি আমি এটা ভুল বললাম, যে ধর্মকে আঘাত করে কোনো কথা বলা যাবে না, সব মেনে নিলাম। এবং আপনারা বললেন যে যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার থেকে যে আমাদের যে প্রশাসন আছে, বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে, তাদেরকে কিন্তু আমরা খুব স্বল্প পরিমাণে ছেকে একেবারে খুব ট্যালেন্টেড কিছু মানুষকে নিয়ে, এবং অনেক উপদেষ্টা আছে, তো এত বড় একটা ফোর্স থাকতে ছোট্ট একটা বাংলাদেশে এত অহরহ যে ঘটনাগুলো ঘটে যায়, মানুষ মারা যায়, কিন্তু তাদের কোনো বিচার হয় না, তারপরে কি আমরা বলতে পারি যে আদৌ আমরা ডিজিটাল বাংলাদেশে যাব বা আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এইভাবে কি আমরা নিজেকে কি এটাকে বলতে পারি কিনা আদৌ? ধন্যবাদ আপনাকে। এখানে তৃতীয় সারিতে আরেকজন। মাননীয় মন্ত্রী বললেন যে আমাদের সাধারণ মানুষ সরকারকে মানে আসামিদের ধরিয়ে দিচ্ছে, কিন্তু আমার কথা, অভিজিৎ যে মারা গেল তার 500 গজ দূরেই পুলিশ ছিল, মানে অল্প হ্যাঁ 5 গজ দূরে পুলিশ ছিল, কিন্তু তখন তাকে ধরা হলো না কেন? আর সে মরে যাওয়ার পরে অনেকক্ষণ পড়েছিল, তারপরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, আপনার কাছে আসবো আবারও। আমি আসছি আপনার কাছে, হান্নান শাহ আপনার কাছে আসি। মূল যে প্রশ্ন ছিল যে ব্লগারদেরকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কেন? ব্লগাররা এই দেশের নাগরিক যদি হয়ে থাকেন, প্রত্যেক নাগরিককে রক্ষা করার দায়িত্ব, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সরকারের। তবে সরকার তো কোনো যন্ত্র নয় এমন, বা এমন ব্যক্তি নয় যে সব জানতা তারা হয়ে গেছে। নিয়ম হলো যে কেউ যদি অ্যাগ্রিভড হন এবং মনে করেন যে ওনার জীবন বিপন্ন, তাহলে উনি সরকারের কাছে বা যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের কাছে প্রোটেকশন চাইবেন। তো আমার জানা মতে যে 2-3 জন ব্লগার নিহত হয়েছেন, তারা কেউ পুলিশের প্রোটেকশন চেয়েছিলেন বলে আমি জানি না। এটা না যে আমি সরকারের তরফদারি করছি, আমি যেহেতু আমার চাকরি জীবনে একটা সংস্থায় ছিলাম তাই আমি বলছি, এইখানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার আছে, কিন্তু যখন ধর্মকে বিকৃত করা হয়, যখন মানুষের মনে আঘাত দেওয়া হয়, তখন সবাই তো আর আমাদের মন্ত্রী মহোদয়ের মতো ঠান্ডা মানুষ না, অনেক উগ্র আছেন। তারা কিন্তু ছেড়ে কথা বলতে চান না, এবং তার ফলেই এইসব হত্যাকাণ্ড হচ্ছে। কেবল ব্লগারদের নয়, ভিন্নমত পোষণের জন্যে এই ব্লগার ছাড়াও রাজনৈতিক প্রতিপক্ষদের যে অহরহ বাংলাদেশে হত্যা করা হচ্ছে, সেদিকেও তো সরকারের কোনো নজর নাই। ধন্যবাদ। শাহজাহান খান, আপনি বলতে চেয়েছিলেন খুব সংক্ষেপে। আমি বলছি, ও আমাদের একটি বোন বলেছে, সেটা হলো ধর্ম নিয়ে কথা বলা যাবে না। আমি কথা বলিনি, আমি বলেছি অবশ্যই ধর্ম নিয়ে কথা বলা যাবে। একদিকে যেমন যারা জঙ্গি হয়ে খুন করছে তারা খুনি, আরেকটি হলো যারা এই ধর্ম নিয়ে যারা ব্যঙ্গ করছে তারাও কিন্তু সঠিক কাজটি করেনি। যদি করে থাকে, দায়িত্ব হলো কারো যদি অনুভূতিতে আঘাত লাগে সে মামলা দায়ের করবে। আমরা তো লতিফ সিদ্দিকে খুন করতে দেখিনি। লতিফ সিদ্দিকি যখন আপত্তিকর বক্তব্য দিয়েছে তখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, সরকার তাকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছে, তার মন্ত্রিত্ব চলে গেছে, তার দলেরও সদস্য হওয়া যাওয়া পড়ছে। সুতরাং এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এখন আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা মায়েদার বোধহয় 33 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে খুনির বিচার কী হবে। বিচার একেবারে তার যে বিচার খুব মানে হত্যা, সেটাও কিন্তু পরিষ্কার বলা আছে। সুতরাং যারা এই যে জঙ্গি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে একটা জঙ্গিবাদের রূপ নিয়েছে। একটি দল আছে আমাদের দেশে, আমাদের কি ইসলামে হলো ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4-5টি হলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইমান, এটা হলো আমাদের ধর্মের ভিত্তি। আর একদল এখন তৈরি করেছে নামাজ, রোজা, হজ, যাকাত, জেহাদ,
এই জিহাদ বলতে তারা মানুষ খুন করছে। ধন্যবাদ এই আপনাকে জিহাদ শাহজাহান বলতে খান, এখন অনেক তারা ধন্যবাদ। জঙ্গি সৃষ্টি করছে। আমি আপনাদের সুতরাং কাছে এর আবারও মধ্যেই আসবো। আজকে জনমত সৃষ্টি ব্যতীত এইটাকে যেমন এই যে দুইজন শাহজাহান খান, আমি জঙ্গি ধরলো, আপনাকে থামতে হবে। ধন্যবাদ জনগণ আপনাকে। ধরছে, এটা পুলিশ ধরে নাই। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনাদের কাছে। আমি এই ফাঁকে দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 017527772222 এই নম্বরটিতে। এছাড়া ইমেল করুন সংলাপ@bbc.co.uk। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন ইউটিউবে আপলোড করা হচ্ছে। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন মোখলেসুর রহমান। বাংলাদেশে একটি স্বাধীন জাতীয় অপরাধ তদন্ত সংস্থা গঠন করা কি প্রয়োজন? কি ধরনের সেটি বলবেন একটু? সেটা হতে পারে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথেই ওই তদন্ত কমিটি খবর পাওয়া মাত্রই সেখানে স্পটে গিয়ে সেখানে বিভিন্ন আলামত সংগ্রহ করবে এবং তদন্ত কার্য সম্পাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার ধারণা আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন প্যানেলিস্টরা। এইটা আগের প্রসঙ্গের সঙ্গে সম্পৃক্ত ছিল যে অভিজিৎ হত্যাকাণ্ড বা তার আগে যেখানে অনেক তদন্ত সংস্থা কোনো অগ্রগতি করতে পারছে না, এমন অভিযোগ আছে যে একটা স্বাধীন তদন্ত সংস্থা, যেমন ধরুন FBI বা ভারতের CBI এর মতো এরকম করা যায় কিনা, যারা খুব সেন্সিটিভ কেসগুলো ডিল করবে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। হান্নান শাহ, আপনার কাছেই আসে। আপনি বলছিলেন যে আপনি একটা বাহিনীতে কাজ করতেন। এই ধরনের কোনো তদন্ত সংস্থা করলে যেগুলো এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলোর কুলকিনারা করা যাবে? আমি মনে করি না যে নূতন কোনো প্রতিষ্ঠান করলে অবস্থার পরিবর্তন হবে, কারণ আমাদের দেশে যে সকল প্রতিষ্ঠান আছে তাদের যদি সদিচ্ছা থাকে, তারা যদি সত্যিকারভাবে কাজ করে, তারা যদি রাজনীতিবিদদের ছেড়ে অপরাধীদের পিছনে দৌড়ায়, তাহলে কিন্তু এই ব্যাপারটা সলভ করা যায়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের উপজেলা লেভেলে আছে থানা বলি আমরা, সেখানে কিন্তু তদন্তের ব্যবস্থা আছে। এখন কথা হলো যারা তদন্ত করেন তারা কি সুষ্ঠুভাবে তদন্ত করেন, না সেখানেও বিনিয়োগের বিনিময়ে তদন্ত হয়? অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে এই বিনিয়োগের মাধ্যমে তদন্ত হয় বলে সুষ্ঠু তদন্ত হয় না এবং সঠিক বিচার লোকেরা পায় না। ধন্যবাদ আপনাকে। সারা হোসেন। জি, আমার মনে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে এটা আসছে ওই জায়গা থেকে যে মনে করছেন যে পুলিশের উপর আস্থা থাকছে না, যে সব তদন্ত তারা করতে পারবে। না থাকার একটা কারণ তো হান্নান শাহ বললেন যে গ্রেফতার বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা দেখি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আসলে টেকনিক্যাল কিছু ব্যাপার জানার ক্ষেত্রে এখানে আমরা যে ব্লগারদের কথা যখন বলছি সেখানে কিন্তু ইলেকট্রনিক এভিডেন্স বা এই যে তথ্য প্রযুক্তির ব্যাপার, এগুলো তদন্ত করার ব্যাপারে কিছু স্পেশালাইজেশনই লাগে, বিশেষজ্ঞতাই লাগে। এবং যেটা একটু কঠিন ব্যাপার, আমাদের দেশে আইন একটা হয়েছে তথ্য প্রযুক্তি আইন, কিন্তু সেই ব্যাপারে আসলে বিশেষজ্ঞতা লাভ করেছেন খুব কম কয়েকজন। আমাদের CID-তে মনে হয় 8 থেকে 10 জন আছে যারা এখন এটার উপরে প্রশিক্ষণ পেয়েছেন। আমি গত বছর একটা জরিপ করেছি, তাতে দেখেছি যে কোনো আইনজীবী যারা ফৌজদারি আদালতে কাজ করেন, কোনো আইনজীবী কিন্তু এই ধরনের তথ্য প্রযুক্তি নিয়ে কিছুই জানতেন না। অর্থাৎ আমাদের এখানে বড় একটা ঘাটতি আছে এবং এরকম কিছু স্পেশালাইজেশন দরকার আছে। পুরো একটা নতুন বাহিনী কিনা, বাট লিস্ট একটা সেকশন হয়তো দাঁড় করানো দরকার। এক্ষেত্রে একটা কথা বলি যে এর মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের, মনে হয় যে পুলিশ সম্পর্কে কোনো ধরনের তথ্য, নেতিবাচক কোনো ধরনের তথ্য সম্প্রচার করা যাবে না, কোনো নাটকে দেওয়া যাবে না, কোনো ফিল্মে দেওয়া যাবে না। পোশাক ব্যবহার করতে অনুমতি লাগবে, সেটা বলছি না। অনুমতি লাগবে, কিন্তু অনুমতি তাহলে আপনি পাবেন কি পাবেন না এটা একটা প্রশ্ন। তো বিষয়টা আসছে যে আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে আমাদের যদি জানতে হয়, কথা বলতে হয়, তাহলে এই ধরনের কিন্তু সিদ্ধান্তগুলো আরোপ করা যাবে না যে অনুমতি না। খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমি ছোট করেই বলছি যে দেখুন, তদন্ত সংস্থা তিনি যেটা বলেছেন, নানা ধরনের অপরাধের কথা বলেছেন। আমি যেটা মনে করি আসলে আবারও বলছি যে দেখুন, যদি আমরা সেই আগের ব্লগারদের নিরাপত্তা বা এই ধরনের মিলিট্যান্সি অর্থাৎ সন্ত্রাসী বা জঙ্গিবাদ সংক্রান্ত অপরাধের কথা যদি আমরা চিন্তা করি, সেটাকে কিন্তু আমি সমাজবিজ্ঞানের ছাত্রী হিসাবে একটা আইসোলেটেড, একটা সেপারেট বিষয় হিসাবে আমি দেখতে পারি না। আমি মনে করি পুরো বিষয়টার সাথে অর্থ, বিত্ত,
মনস্তাত্ত্বিক বিষয় এবং এক ধরনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতার সম্পর্ক আছে, যেটি সেন্টার থেকে পেরিফেরি অর্থাৎ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত এটা খুবই ব্যাপকভাবে জড়িত। সুতরাং জনমত গঠনের বিষয়টি এবং ধর্ম সম্পর্কে যে ভুল ব্যাখ্যাটি প্রচার করা হচ্ছে সেই জায়গাটায় আসলে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। শাহজাহান খান, খুব সংক্ষেপে বলুন, আসলে দরকার আছে কি সেরকম কিছু আলাদা? আমার মনে হয় না, কারণ আমাদের দেশে কিন্তু আপনি জানেন ইদানিং একটা এই সরকারের সময় প্রত্যেকটি থানায় একজন তদন্ত কর্মকর্তা ওসি নতুন করা হয়েছে, যে পদ আগে ছিল না। তদন্তের জন্য ভিন্ন ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এটা তো বটেই যে যারা এই তদন্ত করবেন তাদের মধ্যে একটা সদস্য থাকতেই হবে, তা না হলে তো এটা উল্টাপাল্টা অনেক কিছু হয়েই যেতে পারে। আমি মনে করি সেটা হলো যে যদি কোনো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত না হয় তাহলে কিন্তু পুলিশটা কিন্তু তদন্ত করে অনেক ভালো ভালো জিনিস। এ পর্যন্ত আমি তো শেষ করি, এ পর্যন্ত আপনি লক্ষ্য করেছেন যে বহু অস্ত্র, বহু জঙ্গিদের এই যে গ্রেপ্তার, পুলিশ, র্যাব বা যারা কাজ করেছে তারাই কিন্তু সব কিছু প্রকাশ করেছে, ধরে ফেলেছে। র্যাব যে সমস্ত কাজ করেছে বিভিন্ন জায়গায়, এগুলো তো আপনি ওই নতুন বাহিনী করলেই যে এটা করতে পারবে তা না, এইটাকে আরো শক্তিশালী। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। এবারে পরের প্রশ্ন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের দৃশ্যত যে দূরত্ব তৈরি হয়েছে তা কি কোনোভাবে বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে? আইসিসির সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে বলে বলা হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে সম্প্রতি আইসিসির প্রেসিডেন্ট আহম মুস্তফা কামাল তিনি পদত্যাগ করেছেন। যে প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন আপনারা সবাই জানেন, সেই জন্যই এই প্রশ্ন। হান্নান শাহ, এটা কি বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে? আমি মনে করি না। একটি জাতি হিসাবে এবং আমাদের জাতীয় যে সম্মান, সেই সম্মানে আঘাত করা হয়েছে। সেই আঘাতের প্রতিবাদে যিনি পদত্যাগ করেছেন জনাব কামাল সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আমাদের ক্রিকেটাররা অন্তত পক্ষে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা মাঠে ভালো খেলবেন এবং বিভিন্ন ম্যাচে, টেস্টে, ওয়ানডে এবং 50 ওভার এবং T20-তে খেলে জিতে সেটার প্রতিশোধ নেবে। ধন্যবাদ আপনাকে। সারা হোসেন, আপনার কাছে আসি। যে আইসিসির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, আহম মুস্তফা কামালের পদত্যাগ মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আইসিসির সঙ্গে যেটা দূরত্ব তৈরি হয়েছে বলে বলা হচ্ছে, এটা ক্ষতিগ্রস্ত করবে কিনা বাংলাদেশকে? আমার মনে হয় না ক্ষতিগ্রস্ত করবে। এবং আমার মনে হয় আইসিসির আসলে বিভিন্ন কার্যক্রম নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে। ভালোই হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রেক্ষিতে এগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং এগুলো আসলে আইসিসির নিজেই শুধরানো উচিত। সেখানে কিছু দেশ যে ওখানে আসলে খুব বড় একটা ভূমিকা যে নিতে পারছেন, অন্যদেরকে অনেক কোণঠাসা করে রেখেছেন, সেই ব্যাপারটাও ঠিক করা দরকার। এটা খুবই প্রয়োজন এবং আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা শেষ পর্যন্ত প্রমাণই করবেন যে তারা এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আপনি একজন দর্শক। শুধু একটা জিনিস বলতে চাই যে ইদানিং যেটা হয়েছে আইসিসির ব্যাপারটা নিয়ে, তার প্রেক্ষিতে আসলে যে ভারত বিদ্বেষী একটা ব্যাপার অনেকটা দাঁড়িয়ে গেছে আমাদের মধ্যে, বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি। এটা আমার মনে হয় খুব অনাকাঙ্ক্ষিত, কারণ আমার মনে হয় আরেকটা পুরো জাতির বিরুদ্ধে আমাদের কিন্তু উঠে পড়া লাগার কোনো দরকার ছিল না। আইসিসি যা করেছে, উল্টাপাল্টা করেছে, সেটা আমাদের ধরা উচিত, কিন্তু পুরো জাতিকে বোধহয় ধরা উচিত। ধন্যবাদ আপনাকে। এগুলো সবই অভিযোগ। আপনাকে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় সারি। ইন্ডিয়ার প্রভাবটা যদি আইসিসির উপরে থাকে তাহলে এটি একটি সুদূর প্রসারী প্রভাব আনবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে। আমার মনে হয় না যে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট কোনো ক্ষতিগ্রস্ত হবে, বরং এর থেকে প্রেরণা যোগায়ে তারা একে হিট মনে করে ভবিষ্যতে ক্রিকেটকে আরো উজ্জ্বল করবে আর ভালো খেলবে আমাদের দাম। ধন্যবাদ আপনাকে। জিনাতুদা ওয়াহিদ। দেখুন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাংলাদেশ যদি ভালো খেলে, সে যদি তার যোগ্যতা প্রমাণ করতে পারে, সে এগিয়ে যাবেই, কোনো বাধাই আসলে বাধা থাকবে না। বরং আমি মনে করি উল্টো আইসিসির ইমেজটি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আমি মনে করি জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের আছি, আমরা যারা বাঙালি আছি এবং ভারতে যারা আছেন, জাতিগতভাবে এখানে আসলে ব্যবধান তৈরি হওয়া উচিত নয়, সেটি বোধহয় ঠিক হবে না। কিন্তু আইসিসি যে কাজটি করেছে, যে দুর্বৃত্তায়নটি করেছে তারা, এই অভিযোগ, অবশ্যই এটা অভিযোগ, সেই অভিযোগ যে দুর্বৃত্তায়নটি তারা করেছে ক্রিকেটের নামে, সেটি অবশ্যই আমি বলবো আইসিসির ইমেজ, কারণ আইসিসি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার ইমেজটি ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশের নয়। আর বাংলাদেশ তার যোগ্যতা, বাংলাদেশের ছেলেরা তার যোগ্যতা দিয়ে, দেশপ্রেম দিয়ে, তাদের শক্তি দিয়ে তারা যদি এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ তো এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, একজন দর্শক বলছিলেন যদি আইসিসিতে উনি মনে করেন যে ভারতের প্রভাবটা যদি বজায় থাকে তাহলে হয়তো বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করলেও করতে পারে। আমি প্রথমে হান্নান শাহ সাহেবের সঙ্গে আমি সম্পূর্ণ একমত হয়ে এটুকু বলতে চাই, বাঙালি
টাইগাররা আরেকবার প্রমাণ করলো যে তারা সত্যিকার টাইগার, এবং সভাপতি পদত্যাগের মধ্য দিয়ে। আর আমি মনে করি না যে এর মধ্য দিয়ে আমাদের কোনো অসুবিধার সৃষ্টি হবে অথবা এটা দূরত্ব তৈরি হবে, এটা আমি মনে করি না। তবে একটা জিনিস হলো যে যারা ভারত দ্বারা প্রভাবিত হলো কি হলো না এই বিষয়টা আমি জানিও না, বলতেও পারবো না। তবে একটা জিনিস বলি, সেটা হলো সত্য একদিন প্রকাশিত হবেই। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ হলো, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সুতরাং আমি বিশ্বাস করি এই ঘটনায় বঞ্চিত হব না আমরা, এর মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই পুনরায় আমরা আবার দাঁড়াতে পারব। ধন্যবাদ শাহজাহান খান আপনাকে, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করলেন, মতামত দিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।